মোহাম্মদ ইউনূস গতকাল যা মন্তব্য করেছেন তা নিয়ে শুধুমাত্রই ভারতে নয়, এশিয়া মহাদেশে পর্যন্ত একটা কূটনৈতিক আলোচনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি সত্যি সত্যি বাংলাদেশ ভারতের জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আসুন আপনাদের আনন্দবাজার পত্রিকার একটা শিরোনাম দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়, বাংলাদেশে সেনা মহড়া দেখে মন্তব্য মোহাম্মদ ইউনূসের। আপনাদের আজকে সকালের পর্বে কিছুটা বর্ণনা করেছি, কিন্তু কেন এই মোহাম্মদ ইউনূস ঠিক ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায়? সামরিক শক্তিতে যে বাংলাদেশ ভারতের ধারে এবং ভারে ঘেঁষতে পারে না, সেই বাংলাদেশ হঠাৎ করে নিজেদের আত্মবলিদান দেবার জন্য কেন এতটা মুখর হয়ে দাঁড়িয়ে রয়েছে? এর পিছনের কি তথ্য? আসুন আজকে আপনাদের সামনে কিছুটা বর্ণনা করার চেষ্টা করি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়, বাংলাদেশের সেনাবাহিনীর মহড়ায় যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। রবিবার দুপুরে রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার খাপুড়া এবং চর রামনগর এলাকায় সেনাবাহিনীর মহড়ায় যোগ দিয়েছিলেন ইউনূস। এবং মহড়ার পর নিজের বক্তব্য বলতে গিয়ে কি বলেছেন মোহাম্মদ ইউনূস গতকালের পর্বে শুনিয়েছিলাম। তিনি বলেছেন, মহড়া থেকেই বাস্তবের প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধ আমরা সফলভাবে বিজয়ী হতে পারি। সেনাবাহিনীর লক্ষ্যই হলো সব পরিস্থিতিতে দেশকে রক্ষা করে বিজয়ী হওয়া। সেই সঙ্গে তিনি এটাও বলেছেন, যে কোনো মুহূর্তে প্রয়োজনে পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। কিন্তু কেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস এটা জেনেও যে ভারতের সঙ্গে যুদ্ধের মাত্র 24 ঘন্টার মধ্যে যাদের হার নিশ্চিত, কেন তারা এটা জেনেও ভারতের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছেন? আপনারা হয়তো আমাকে বলবেন যে কোথাও তো মোহাম্মদ ইউনূস বলেননি ভারতের সঙ্গে যুদ্ধের তারা প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধ তো যে কোনো দেশের সঙ্গে তাদের হতে পারে। আমি আপনাদের সামনে বলছি, না, এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি আর কোনো দেশের নেই। এর মূল কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান। আপনারা যদি আরো একবার ভালো করে ম্যাপটা দেখেন, যে ম্যাপটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এই ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের চতুর্দিকে 3 দিক স্থলপথ এবং 1 দিক জলপথে কার্যত ভারতের মধ্যে তারা পকেটে ঢুকে রয়েছে। এবং তাদের একমাত্র সব থেকে বড় প্রতিবেশী হচ্ছে ভারতবর্ষ। মিয়ানমারের সঙ্গে অত্যন্ত কম অংশের একটা তাদের বর্ডার রয়েছে, যদিও সেই অংশটা এই মুহূর্তে উত্তপ্ত, সেই অংশটাও কিন্তু আরাকান বাহিনীর দখলে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে ক্রমাগত ভারত বিদ্বেষী একের পর এক মন্তব্য, তারপরে আবার যুদ্ধ জিগির কেন তুলছেন মোহাম্মদ ইউনূস? সব থেকে বড় কথা কি জানেন? যে বাংলাদেশের সঙ্গে ভারতের যদি সত্যি সত্যি কোনোদিনই যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে পশ্চিমবঙ্গের একটা বিরাট ভূমিকা থাকবে। তার কারণ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেটা 4,500 কিলোমিটারের বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে। তাই পশ্চিমবঙ্গের ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও কিন্তু অত্যন্ত প্রয়োজন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে কতটা কাজ করছেন, আপনারা সকলেই সেই অভিজ্ঞতার সঙ্গে পরিচিত রয়েছেন। তা সত্ত্বেও গতকালের একটা খবর আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। বাংলাদেশ থেকে বাংলায় ঢুকে বসিরহাটে ধৃত, ছাড়া পেয়ে কাশ্মীর ঘুরে কল্যাণী, গ্রেপ্তার 2। ভাবুন, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের মধ্যে প্রবেশ করেছিলেন এবং উত্তর 24 পরগনার বসিরহাট থানা এলাকায় তারা গ্রেপ্তার হয়েও ছিলেন। কোন অদৃশ্য কারণে তারা ছাড়া পেয়ে গিয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই তারা উত্তর দিতে পারবেন। আর ছাড়া পাওয়ার পরেই তারা বাংলাদেশে না ফিরে কাশ্মীরে চলে যান এবং বেশ কিছু কাশ্মীরে ছুটি কাটিয়ে বা হয়তো ভারত বিরোধী কার্যকলাপ করার পর আবারও সেফ প্যাসেজ পশ্চিমবঙ্গে ফিরে আসেন এবং সেখানে কল্যাণীতে তারা চলে যান। তারপরে কল্যাণী পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হন। এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে কতটা সেফ করিডর। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দেখুন, দুজন ইল্লিগাল বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতে নাতে পাকড়াবের পর তারা আবার ছেড়েও দিয়েছিলেন। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। তাই সেই কারণেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে ভারত 24 ঘন্টার সময়ের আগেই ভারত হারিয়ে দিতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমাদের দেশের প্রত্যেকটি রাজ্য কি সহযোগিতা করবে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। এবং আমি আপনাদের সামনে আরো কতগুলো তথ্য রাখছি, সেই তথ্যগুলো দেখলে আপনারাও প্রশ্ন তুলবেন যে কি করে বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বা এই ধরনের যুদ্ধ জিগির তুলছে। আপনারা দেখুন, আমি কিছু বাংলাদেশের প্রথম আলো পত্রিকার কিছু খবর দেখাচ্ছি। আরো 5 ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হচ্ছে। দেখুন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ। বাংলাদেশের 5টি বেসরকারি ব্যাংক, তাদের মধ্যে হচ্ছে এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক,
এই 5টি ব্যাংক অর্থনৈতিকভাবে কার্যত দেউলিয়া অবস্থায় চলে এসেছে এবং 5টি ব্যাংকের এমডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছে সেই দেশের সরকার। এবার আপনারা আরো একটা খবর দেখুন। নতুন হিসাবে দেশে বেকার বাড়ছে, সংখ্যা 26,60,000। গতকালের রিপোর্ট, আগেরটাও গতকালের রিপোর্ট আর এই খবরটাও গতকালের রিপোর্ট। অর্থাৎ যে বাংলাদেশ আর্থিকভাবে সব দিক থেকে মন্দায় পড়ছে, যেখানে বেকারত্ব বাড়ছে, ব্যাংকগুলিতে পর্যাপ্ত টাকা নেই, তারা ঋণ দিয়ে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে, তারা যুদ্ধের মতো এত বড় একটা অর্থনৈতিক ব্যয়ভার তারা বহন করতে পারবে? আর এই ব্যয়ভার বহন করার পর কি তারা টিকে থাকতে পারবে? ভারতবর্ষ নয় টিকে যাবে, কিন্তু বাংলাদেশ কি পারবে? এটা জানার পরেও মোহাম্মদ ইউনূস কেন যুদ্ধের মহড়া দিয়ে ভারতকে কেন উস্কানোর চেষ্টা করছে? এর পেছনের কারণটা আপনারা জানেন। ডিপ স্টেট এবং তাদের এজেন্ট হিসাবে কাজ করছেন মোহাম্মদ ইউনূস। তাছাড়াও পাকিস্তানকে তারা বড় দাদা বলে মনে করেন এবং চায়নাকে তারা বাবা বলে মনে করে। সেই কারণেই তারা জানে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তান নাকি পরমাণু অস্ত্র তাদের দিয়ে দেবে, আর চায়না সামরিকভাবে সমস্ত দিকে তাদের সাহায্য করে কার্যত ওই 3 দেশ মিলে ভারতের সঙ্গে যুদ্ধ করবে, এমনটাই কিন্তু আশা মোহাম্মদ ইউনূসের। সেই কারণে এটা জানা সত্ত্বেও যে তাদের কোনো ক্ষমতা নেই ভারতের সঙ্গে যুদ্ধের স্বপ্ন পর্যন্ত যারা দেখা উচিত নয়, তারা ওই চীন এবং পাকিস্তানের মতো গাদ্দার দুটি দেশের ভরসায় তারা যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে ভারতের মতো চতুর্থ বিশ্বের শক্তিশালী দেশকে। এর পিছনে আরো একটি কারণ রয়েছে। আসুন আপনাদের দেখাই আরো একটি খবর। সকালের পর যেটি আপনাদের দেখিয়েছিলাম, ডিফেন্স টু ইকোনমি, ইন্ডিয়া পোজ টু বিকাম গ্লোবাল পাওয়ার হাউস ইন 2025। অর্থাৎ সামরিক থেকে অর্থনৈতিক 2025-এ বিশ্বের গ্লোবাল পাওয়ার হাউসে পরিণত হতে চলেছে ভারত। কোথায় লেখা হচ্ছে? ডিফেন্স নিউজ বলে একটা ন্যাশনাল পত্রিকা রয়েছে, তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে। কি লেখা রয়েছে আপনাদের সেখান থেকে একটু বর্ণনা করি। সেখানে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের পড়ে শোনাচ্ছি। ভারত 2025 সালের মধ্যে একটি উল্লেখযোগ্য বৈশ্বিক শক্তি হাউস হিসাবে আবির্ভূত হতে পারে। ভারত জিডিপিতে জাপানকে ছাড়িয়ে যাবে। 2025 সালের মধ্যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। জাপানের 4.31 ট্রিলিয়নের তুলনায় একটি নামমাত্র জিডিপি প্রায় 4.339 ট্রিলিয়নে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। এই পরিবর্তনটি ভারতের দ্রুত অর্থনৈতিক উত্থানকে প্রতিফলিত করে। 2022 সালে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ বলা হচ্ছে 2025 সালের মধ্যেই ভারত কিন্তু জাপানকেও হারিয়ে গিয়ে তাদের জিডিপিকে হারিয়ে দিয়ে প্রায় 4.5 ট্রিলিয়নে পৌঁছে যাবে ভারতবর্ষ। এবং নরেন্দ্র মোদীর আশা 2026-এর মধ্যে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে। 2022 সালে এমনিতেই ভারত ব্রিটেনকে হারিয়ে বিশ্বের মধ্যে পঞ্চম শক্তিশালী জিডিপির দিক থেকে অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। এটা গেল প্রথম। দ্বিতীয়টা শুনুন। বিভিন্ন পূর্বাভাস ইঙ্গিত দেয় যে ভারতের জিডিপি বৃদ্ধি স্থিতিস্থাপক থাকবে। S&P গ্লোবাল FY25 এর জন্য প্রায় 6.8%, FY26 এর জন্য 6.9% প্রবৃদ্ধির হার অনুমান করে। 2024 সালের শেষ ত্রৈমাসিক মন্দার সম্মুখীন হওয়া সত্ত্বেও, যেখানে জিডিপি মাত্র 4.5% বৃদ্ধি পেয়েছিল, শক্তিশালী বিনিয়োগের কারণে সামগ্রিক দৃষ্টিভঙ্গি ইতিবাচক রয়ে গিয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে ভারত 2025 এই সালে তাদের জিডিপি বাড়বে 6.8%, এবং যেটা পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া অর্থনীতি। 2026 সালের জন্য আগে থেকেই অনুমান করা হচ্ছে ভারতের অর্থনীতির গতি জিডিপিতে আসবে 6.9। যদিও 2024 সালের লাস্ট ত্রৈমাসিকে সেখানে জিডিপি একটু ভারতের কমেছিল 5.4%, যদিও সেটা গোটা বিশ্বের নিরিখে ভারত ছিল প্রথম। এই রকম যখন একটা পোর্টফোলিও ভারত বানিয়ে চলেছে অর্থনীতি থেকে সামরিক দিক থেকে, তখন ভারতকে আটকাতেই হবে। ডিপ স্টেটরা ভারতের এই উন্নতিকে যে সহ্য করতে পারছে না, সেটাই হচ্ছে মূল কারণ তাদের তৈরি করা এজেন্টকে পাঠিয়ে বাংলাদেশকে অশান্তির মধ্যে নিয়ে গিয়ে ভারতের পিছনে লাগা। অর্থাৎ ভারত যদি একটা সিংহ হয়, নিজেদের পোষা একটা ইঁদুরকে সিংহকে উদ্ব্যস্ত করার জন্য পাঠিয়ে দিয়েছে কিন্তু ডিপ স্টেট। আর সেই কাজটাই নিখুঁতভাবে করছেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর মোহাম্মদ ইউনূস। কতটা হাস্যকর জানেন? তিনি ঘন্টা দুয়েকের মধ্যেই সামরিক অভিযান বা সামরিক মহড়া দিয়ে দিয়েছেন বাংলাদেশের মধ্যে। অথচ ভারতের সামরিক একটা মহড়া করতে কতদিন সময় লাগে আপনারা জানেন? ভারতের একটা সামরিক মহড়া করতে সময় লাগে অন্তত 2 থেকে 3 মাস, এবং সেটা প্রত্যেক বছর বিভিন্ন সময় ধরে এইরকম বিভিন্ন সামরিক মহড়া চলে। আর যৌথ মহড়া চলে বিভিন্ন অন্যান্য দেশের সঙ্গে। আপনাদের আরো একটা খবর দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন ফরাসি নৌবাহিনীর বিমানবাহী রণতরী চার্লস ডি গল গোয়ায় পৌঁছেছে।
এবং আনন্দবাজার পত্রিকার আরো একটা খবর দেখাচ্ছি, পাকিস্তানের ওপর চাপ বাড়িয়ে আরব সাগরে ফ্রান্সের সঙ্গে নৌসেনার যৌথ মহড়া বরুণ। এই যৌথ মহড়া, যার নাম বরুণ, ভারতের সঙ্গে ফ্রান্সের প্রত্যেক বছর হয়, গতবারও হয়েছে, আবারও এবছরও শুরু হচ্ছে এবং সেটা দীর্ঘ কয়েক মাস ধরে চলবে। ভারত এরকম প্রচুর সামরিক মহড়া প্রত্যেক বছরের বিভিন্ন সময়ে যেখানে চালিয়ে যায়, শুধু এককভাবে নয়, বিভিন্ন দেশের সঙ্গে। সেখানে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সামনে দুটো রকেট ফাটিয়ে, দুটো ট্যাঙ্কার চালিয়ে বাংলাদেশ বলছে যে তারা নাকি যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে। এই রকম হাস্যকর একটা দেশ আর হাস্যকর প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র সেখানকার মৌলবাদীদের খেপানোর জন্য এবং তাদেরকে খেপিয়ে মোহাম্মদ ইউনূস কত বড় হিরো সেটা বোঝানোর জন্যই এই শুধুমাত্র এই মহড়া এবং যুদ্ধ জিগিরের কথা বলছেন প্রধান উপদেষ্টা। আর ডিপ স্টেটের এজেন্ট হিসাবে তার রোল প্লে করছে। ভারতের এই যে 2025 সালে একটা বিরাট সাফল্য আসতে চলেছে সর্বদিক থেকে, সেইটা কিন্তু মেনে নিতে পারছেন না ডিপ স্টেট বলে এই রকম একটা লেজুরকে ভারতের সাথে বেঁধে দিয়েছে ফেউ হিসাবে। আর সেই ফেউয়ের কাজ করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কি বলবেন বন্ধুরা? আপনাদের কি আমি সঠিকভাবে বোঝাতে পারলাম কেন এই যুদ্ধ জিগিরের প্রশ্ন তুলছেন? দুটো চকলেট বোম ফাটিয়ে কিংবা দুটো কালি পটকা ফাটিয়ে যারা মনে করছে যে যুদ্ধর মহড়া হয়ে গেল, 2 ঘন্টায় যে দেশের যুদ্ধর মহড়া হয়ে যায়, সে দেশের অস্ত্রাগারে কি কি যুদ্ধাস্ত্র রয়েছে সেটাই আপনারা হিসাব পেয়ে যাবেন। যেখানে ভারতবর্ষ শুধুমাত্র নৌ ক্ষেত্রে কিংবা নৌবাহিনীর একটা মাত্র ক্ষেত্রে যেখানে 2 মাস 3 মাস ধরে সামরিক অভিযান মহড়া চলে, সেখানে 1 ঘন্টায় নাকি পুরো মহড়া বাংলাদেশের কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছেন এই দেশ নাকি ভারতের সঙ্গে চোখ রাঙাচ্ছে যে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করবেন। এই রকম হাস্যকর একটা দেশ শুধুমাত্র এই ডিপ স্টেটগুলোকে সন্তুষ্ট করে আর সেখানকার মৌলবাদী নেতাদের সন্তুষ্ট করে হিন্দুদের ওপর আক্রমণ করে তারা বীরত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করছেন। এমন হাস্যকর কমেডি আপনারা রিসেন্ট বাংলা সিনেমাতেও দেখবেন না, কিংবা ওপার বাংলার বাংলাদেশি সিনেমা চিত্র পরিচালকরা এই মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটা কমেডি শো তারা করতে পারেন। এছাড়া তো আর বলার নতুন কিছু থাকছে না। তবে হ্যাঁ, ভারতের জন্য কিন্তু 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের দেখালাম অনেক কিছু পরিবর্তন হতে চলেছে সামরিক ক্ষেত্রে, মহাকাশ গবেষণায় এবং অর্থনৈতিক ক্ষেত্রে, যার জন্য অবশ্যই আমাদের গর্ববোধ করা উচিত। আপনারাও কি সমর্থন করেন? লিখে জানান আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।